নিজের জালে নিজেকে ফাঁসিয়ে কর্ণ চ্যাটার্জিকে পুলিশের হাতে তুলে দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী অফিসে আসে সমস্ত সমস্ত কুকর্মের ফাইলগুলো লোপাট করতে। সেখানে এসে দেখা যায় পুরো ঘর তছনছ করে ফেলে, পুরো আলমারি সবকিছু খুঁজতে থাকে আর বলতে থাকে যে করে হোক আমাকে সমস্ত কিছু খুঁজে বের করতেই হবে। সবকিছু সবকিছু খুঁজে বের করে আমাকে আমাকে দেখতে হবে যে আসল রহস্যটা কি, আর আমাকে সমস্ত সমস্ত কিছু বের করে নিজেকে নিজেকে এই সবকিছু প্রমাণ করতে হবে যে আমার স্বামী কখনোই কখনোই কোনো ভুল কাজ করেনি, কখনোই উনি স্বার্থপর ছিল না, কখনো কখনো লোভী ছিল না। আর কোনোভাবেই আমি আমার স্বামীকে কষ্ট পেতে দেব না। আমি ওর পাশে ঢাল হয়ে দাঁড়াবো, যেভাবেই হোক আমি ওকে ওকে হেল্প করব। আমি অনেক সহ্য করেছি, শুধুমাত্র আমার বাবার মুখের দিকে তাকিয়ে আমি সবটা সহ্য করে নিয়েছি, কিন্তু আর নয়। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি দলবল নিয়ে অফিসে আসে সমস্ত সমস্ত ফাইলগুলো নিজের কাছে হেফাজতে নেওয়ার জন্য। এরপরে দেখা যাবে তটিনী সমস্ত ফাইলগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়তে থাকে, বলতে থাকে সমস্ত ফাইল নিয়ে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, যত দ্রুত পারি তত দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে, তা না হলে কেউ যদি চলে আসে বিপদ হয়ে যাবে। এদিকে দেখা যাবে লিফট না নামলে কর্ণ চ্যাটার্জি বলে সিঁড়ি বেয়ে হেঁটে যাব, চলো। এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না, সময় নষ্ট করলে সময় নষ্ট হবে, তাই আমরা সিঁড়ি বেয়ে হেঁটে যাব। এদিকে দেখা যাবে তটিনী সমস্ত ফাইলপত্র নিয়ে বেরিয়ে পড়ে। সমস্ত ফাইল পেয়ে যায় তটিনী সমস্ত ফাইল পেয়ে গেলে সেই ফাইলগুলো নিয়ে বলতে থাকে আমার আমার কাজ হয়ে গেছে, আমি সমস্ত ফাইল পেয়ে গেছি। এই ফাইলগুলো নিয়ে আমি আমি আজকে ফাইলগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাব, আর সেই ফাইলগুলো দিয়ে আমি বাজিমাত করব। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি দলবল নিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে এসে বলতে থাকে যে করে হোক আমাদের ফাইলগুলো সেখান থেকে সরিয়ে নিতে হবে, তা না হলে যদি ফাইলগুলো কোনোভাবে পরশুরামের হাতে পড়ে যায় তবে কিন্তু বিপদে পড়ে যেতে হবে। এরপরে দেখা যাবে তটিনী বেরিয়ে দেখতে পায় সেখানে কর্ণ চ্যাটার্জি ও তার দলবল। ঠিক তখনই তটিনী সেখান থেকে লুকিয়ে পড়ে। এরপরে নন্দিনী ফোন করে বলতে থাকে তটিনী তুই কোথায়, একটু তাড়াতাড়ি আয়, আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে আড়াল থেকে কেউ আমাকে ভালোবাসছে। এ কথা শুনে তটিনী বলতে থাকে কে, কার কথা বলছিস তুই? তখনই নন্দিনী বলে বলরাম দেব, আমার মনে হচ্ছে আড়াল থেকে আমাকে ভালোবাসছে, আমাকে আড়াল থেকে নজরে রাখছে, ভালোবেসে নজরে রাখছে, কিন্তু কি চাইছে সেটা আমি জানি না, আমি বুঝতে পারছি না আসলে ওনার চাওয়াটা কি, উনি আসলে কি কিছু চাইছে? যদি কিছু চেয়ে থাকে তবে আমাকে কেন বলছে না? আমাকে বললেই তো পারে, তাই না? আমি আমি বুঝতে পারছি না আমি কি করব। তখনই তটিনী বলে চিন্তা করিস না দিদি, আমি আসছি, এসে তারপরে তোর সঙ্গে না হয় কথা বলছি। তখনই এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে ঠিক আছে একটু তাড়াতাড়ি আয়, আমার কেমন যেন লাগছে, বেশ একটা ভালো লাগছে না। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি দলবল নিয়ে অফিস রুমে ঢুকে দেখতে পাই পুরো অফিস লন্ডভন্ড। এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর বলতে থাকে এসবের মানে কি, এই পুরোটা পুরোটা এরকম করে কি করে হতে পারে, এরকম করে লন্ডভন্ড কে বা কারা করলো অফিস রুমে? তার মানে কেউ ঢুকেছিল, কেউ একজন অবশ্যই ঢুকেছিল যে কিনা এভাবে পুরো অফিসটা লন্ডভন্ড করে দিয়ে গেছে। আর কে ঢুকেছিল সেটা জানতেই হবে, যে করে হোক জানা প্রয়োজন। এরপরে বাবিনকে ফোন করে কর্ণ চ্যাটার্জি, ফোন করে বলতে থাকে আমি বুঝতে পারছি না, আচ্ছা অফিসের সব এক্সপেন্সিভ এই ফাইলগুলো কোথায় থাকে? তখনই দেখা যাবে বাবিন বলতে থাকে কেন হোয়াইট কালার ডয়ারে কি নেই? তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে না, এখানে কোনো রকম কোনো ফাইল নেই। আর বাড়িতে বাড়িতে কি তটিনী গাঙ্গুলি কিংবা পরশুরাম আছে কিনা এটা এটা জানার চেষ্টা করো। আমি বুঝতে পারছি যে কেউ একজন এসেছিল এখানে, কেউ একজন এসে সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়ে গেছে। এই কথা শুনে দেখা যাবে আয়ুষীকে পাঠায় বাবিন আয়ুষীকে পাঠিয়ে দিলে তখনই আয়ুষীকে লাট্টু পিকুকে বলতে থাকে আচ্ছা তোমার বড় মাসি কোথায়? তখনই নন্দিনী বেরিয়ে আসে আর বলতে থাকে কেন আয়ুষী, কিছু বলবি? তখনই আয়ুষী বলে না আসলে প্রার্থনা প্রাচী ওদের কাউকে দেখছি না, ওরা কোথায়? তখনই নন্দিনী বলে আসলে প্রার্থনা প্রাচী মা এবং ভূমিকা বৌদি সবাই মিলে ওই ঘরে গিয়ে বসেছে, আমার বিয়ের তথ্য নিয়ে কথা বলছে। তোর যদি যাবার ইচ্ছা থাকে তুই যেতে পারিস। এরপরে আয়ুষী একে একে সবার কথা জিজ্ঞেস করলে
তখনই দেখা যাবে লাট্টু পিকু বলতে থাকে, আচ্ছা ভালো মাসি, তুমি কি এখানে গোয়েন্দাগিরি করতে এসেছো? তুমি কি কোনোভাবে কোনোভাবে এখানে খোঁজ নেওয়ার চেষ্টা করছো? কারণ তোমার কথাগুলো কেমন যেন লাগছে, মনে হচ্ছে গোয়েন্দাদের মতো করে কথা বলছো। এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলতে থাকে, সত্যি পাকা বুড়ি একটা, পাকা বুড়িদের মতো কথা বলছো। তখনই এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, যা বলেছিস, ওরা ওরা পাকা বুড়ির মতোই কথা বলে, কিন্তু তুই কি বলতে চাইছিস সেটা বল। এরপরে দেখা যাবে তো পিকুর থেকে সমস্ত খবর শুনে বাবিনকে এসে বলে যে তটিনী বাড়িতে নেই। এই কথা শুনে বাবিন অবাক হয়ে যায়। ঠিক তখনই ফোন করে কর্ণ চ্যাটার্জিকে, ফোন করে বলতে থাকে, আপনাদের ধারণাই ঠিক, তটিনী গাঙ্গুলি বাড়িতে নেই। এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি জানতাম যে তটিনী বাড়িতে নেই। তটিনী এখানে এসেছিল, এখানে এসে ও সমস্তটা লোপাট করে গেছে। তখন এই কথা শুনে আয়ুষী বলতে থাকে, কিন্তু আমি বুঝতে পারছি না ও ওখানে গিয়ে কি করতে পারে, আর ওখানে ও কেনই বা গিয়েছিল এটাও বুঝতে পারছি না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আচ্ছা ও কুইকালা শাড়ি পরে এসেছিল? তখনই দেখা যাবে আয়ুষী বলে, সেটা তো জানা হয়নি, সেটা তো জিজ্ঞেস করিনি। কেন? তখনই কর্ণ চ্যাটার্জি সিকিউরিটির থেকে জানতে পারে যে সবুজ কালার শাড়ি পরে একটি মহিলা এসেছিল। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি বরং তটিনী বাড়িতে ফিরলে দেখবে, লক্ষ্য রাখবে যে ও কি কালারের শাড়ি পরে বাড়িতে এসেছে, তবে বুঝতে পারবো। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন আয়ুষী বলতে থাকে, ঠিক আছে, চিন্তা করবেন না আপনি, আমি সমস্তটা দেখব। এরপরে এ বলেই ফোনটা কেটে দেয়। ফোন কাটতেই তখনই দেখা যাবে এদিকে তটিনী হাউজিং কমপ্লেক্সে চলে আসে। সেখানে এসে নিজের ফ্ল্যাটে এলে তখনই বলরাম ফোন করে বলতে থাকে, কোথায় তুমি তটিনী? তখনই তটিনী বলে, কেন, আমি তো ছিলাম এখন আমাদের আমাদের ফ্ল্যাটে, কেন কোনো সমস্যা? তখনই বলরাম বলে, আসলে তোমার খোঁজ শুরু হয়ে গেছে, এখানে তোমাকে খোঁজাখুঁজি করা হচ্ছে, তোমাকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাই বলছি সাবধানে এসো, শাড়িটা চেঞ্জ করে এসো। কারণ কারণ আয়ুষী এখানে এখানে গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। ও লক্ষ্য রাখবে, তুমি যদি সবুজ রঙের কোনো শাড়ি পরে আসো তবে বুঝতে পারবে যে তুমি অফিসে গিয়েছিলে। এ কথা শুনে তটিনী বলতে থাকে, থ্যাংক ইউ বলরাম দা, আমাকে এই খবরটা দেওয়ার জন্য। আমি পরিপাটি হয়ে তারপরে আসবো। আমি তটিনী গাঙ্গুলি, আমার বুদ্ধির সঙ্গে পারা এতটাও সহজ নয়। আয়ুষী, ও তো একটা কাঁচা কাঁচা, ও তো সবকিছুতেই কাঁচা, তাই না? ওকে আমি বুঝিয়ে দেবো তটিনী গাঙ্গুলির সঙ্গে পেরে ওঠা এতটাও সহজ নয়। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরেই তটিনী বলতে থাকে, সত্যি আয়ুষী, তুই ভাবতেও পারবি না যে খেলাটা কতদূর এগিয়ে গেছে। তুই ভাবছিস খেলাটা তোরা খেলছিস, কিন্তু না, খেলাটা খেলছি আমরা খেলাটা খেলছি। সেই খেলাতে বাজিমাত শেষমেশ আমরাই করব। তোরা কিছুতেই খেলাতে জয়ী হতে পারবি না, যতই চেষ্টা করিস খেলাতে জয়ী হতে পারবি না তোরা। এদিকে কর্ণ চ্যাটার্জি বলে, আই এম টাইম শিওর যে যে এখানে তটিনী গাঙ্গুলি এসেছিল, তটিনী ছাড়া কেউ আসতে পারে না। কিন্তু কিন্তু তটিনী কেন, পরশুরাম না কেন? পরশুরাম আসলে আমরা ব্যাপারটা বুঝতে পারতাম যে ও এসেছে, কিন্তু তটিনী আসার কারণটা কি জানতে পারি? এরপরে দেখা যাবে তটিনী বাড়িতে এসে নন্দিনীকে গায়ে হলুদের সাজ দিয়ে দিতে থাকে। গায়ে হলুদের জন্য রেডি করতে থাকে তটিনী বলতে থাকে, প্রাচী, বলতো দিদিকে কেমন লাগছে? তখনই প্রাচী বলে, সত্যি সত্যি বর্দি ভাইকে যা সুন্দর লাগছে না, বর্দি ভাই তো এমনিতেই সুন্দরী, আমাদের বর্দি ভাই কি অসুন্দর বলতো? তখনই তটিনী বলে, একদম ঠিক বলেছিস, যা বলেছিস সত্যি, কারো নজর না লেগে যায়। এরপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, সবসময় তোরা একটু বেশি বেশিই বলিস, এত বেশি বেশি বলার কোনো কারণ নেই। তখনই তটিনী বলে, আমি বুঝতে পারছি না যে তোকে তোকে এতটা সুন্দর কি করে লাগছে। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তুই যে কি বলিস না। এরপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি বুঝতে পারছি না, আসলে আসলে আমি বলরামের ব্যাপারটা বুঝতে পারছি না। ওর চোখে যে চাউনিটা দেখছি, সে চাউনিটা দেখে আমার সত্যি অবাক লাগছে। তটিনী, তুই কিছু একটা বল। তখনই তটিনী বলে, আমি কি বলবো বলতো? তখনই দেখা যাবে প্রাচী বলতে থাকে, তোর তোর প্রেমে তো হাবুডুবু খাচ্ছে, তাই তো? ঠিক তখনই বলরাম সেখানে আসে। বলরামকে দেখেই তটিনী বলে, বলরাম দা, ভেতরে এসো, ওখানে দাঁড়িয়ে কি করছো? এরপরে বলরাম বলতে থাকে, না আসলে তোমাকে ডাকতেই আসছিলাম। তখনই তটিনী বলে, বলো তো আমার দিদিকে কেমন লাগছে, দিদিকে দিদিকে কেমন দেখাচ্ছে? তখনই দেখা যাবে, দেখো তো দিদিকে কেমন লাগছে, দিদিকে দেখতে ভালো লাগছে নাকি? তখনই দেখা যাবে বলরাম অবাক হয়ে অবাক দৃষ্টিতে
নন্দিনীর দিকে তাকিয়ে থাকে। তখনই তটিনী বলরাম ও নন্দিনীর চাহনি দেখে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, চিন্তা করিস না, শেষমেশ তোরাই নিজেদের ভাগ্যে নিজেদেরকেই পাবি, শেষমেশ তোরাই নিজেদের জুটিটা বাঁধবি, যতই চেষ্টা করুক মাঝখান থেকে ওই গৌরব চৌধুরী এই তোদের মধ্যে ঢুকতে পারবে না। আমি ওর মুখোশ শেষ মুহূর্তে খুলে দেব। উনি যে তোকে নিয়ে খেলা খেলার জন্য এই বিয়েটা নিয়ে খেলার জন্য বিয়েটা করছে, সেটা সবার সামনেই আমি প্রমাণিত করে দেব। আর এটার পেছনে যে আমাদের ড্যাড কর্ণ চ্যাটার্জি সবাই মিলে যে জড়িত, সেটাও প্রমাণ করব। এরপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তটিনী এবার কি করবি? আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। ওরা সবসময় আমার অতীত নিয়ে কথা বলছে, যেটা আমি মেনে নিতে পারছি না। ওরা বিয়ে না হতেই অতীতের কথা সবসময় টেনে খোঁটা দিচ্ছে, যখন বিয়েটা হয়ে যাবে তখন যে অতীতের কথা বলবে না তার কি গ্যারান্টি? এ কথা শুনে তখন বলরাম বলতে থাকে, ওরা ওরা অতীতের কথা বলতেই পারে, আপনি একদম গায়ে মাখবেন না। আর উত্তর উত্তর ঘুরিয়ে দেবেন, উচিত জবাব দিয়ে দেবেন। অতীতের কথা নিয়ে খোঁটা দিলে অবশ্যই উত্তর দিয়ে দিবেন। এরপরে দেখা যাবে সবাই মিলে গায়ে হলুদের তথ্য নিয়ে আসে গৌরবের বাড়ি থেকে। তখনই বিজিত বাবিন সবাইকে সম্বর্ধনা জানায়, সবাইকে সম্বর্ধনা জানিয়ে বলতে থাকে, আপনাদের আপনাদের এখানে বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা যে এসেছেন তাতে আমরা অনেক খুশি হয়েছি। তখনই দেখা যাবে নন্দিনীর খুড়শ্বশুর মশাই বলতে থাকে নন্দিনীর খুড়শ্বশুর মশাই বলতে থাকে, আমরা আমরা অনেক লেট করে এসেছি, আপনারা অনুষ্ঠান শুরু করে দিন। তখনই তটিনী বলে, হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান তো শুরু করবই, তাই বলে কি বসবেন না? তখনই দেখা যাবে নন্দিনীর খুড়শাশুড়ি মা বলতে থাকে, আসলে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আসলে মেয়ের জীবনে তো আগে একটা কালো অতীত আছে, আবার যদি কোনো অশুভ কোনো লক্ষণ হয়ে যায় তবে তো ঝামেলা, তাই না? তাই আমরা কোনো রকম কোনো অশুভ ছায়া আমাদের আমাদের ছেলের উপরে পড়তে দিতে পারি না। তখনই দেখা যাবে গৌরবের বোন বলতে থাকে, প্লিজ তোমরা অযথা কেন এসব কথা বলছো? সবসময় এসব কথা কিন্তু ভালো লাগে না, এসব কথা বলার কোনো মানে খুঁজে পাচ্ছি না আমি। তোমরা নিজেদের মধ্যে এসব কথা বলা বন্ধ করো প্লিজ। এরপরে দেখা যাবে নন্দিনীকে সবাই মিলে নিয়ে আসে। নন্দিনীকে নিয়ে আসতেই বলরাম অবাক হয়ে নন্দিনীর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, উনি যেটাতে খুশি সেটাতেই আমার খুশি, উনি যদি এই বিয়েতে খুশি হন তবে অবশ্যই বিয়েটা করবে। এরপরে দেখা যাবে তটিনী সহ সবাই মিলে নন্দিনীকে সঙ্গে নিয়ে নাচ গান করতে শুরু করে দেয়। সবাই মিলে গায়ে হলুদের আগে নাচ গান করতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় নন্দিনী। নন্দিনী মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারছি যে আমার আমার খুশির একটা কারণ থাকতে পারে, কিন্তু ওনার মুখটা দেখলে আমার কেমন যেন খুশিটা হারিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে উনি আমার জন্য অনেকটা কষ্ট পাচ্ছে। এভাবে এভাবে দূরে থেকে আড়াল থেকে ভালোবাসার কি কোনো মানে হয়? উনি তো আমাকে বলতে পারতো, আগেই যদি আমাকে বলতো তবে অবশ্যই আমি এই বিয়েতে রাজি হতাম না। কিন্তু এখন আমি কি করে বিয়েটা ভেঙে দিই আমি বুঝতে পারছি না আমি কি করব। এদিকে দেখা যাবে বলরাম দ- আড়াল থেকে আড়াল থেকে নন্দিনীকে দেখতে থাকে আর হাসতে থাকে, হাসির অভিনয় করতে থাকে বলরাম। বলরাম মনে মনে বলতে থাকে, আমি সত্যি বুঝতে পারছি না কি করব, ওনার মুখটা এতটা মলিন হয়ে কেন আছে? উনি কি কোনোভাবে বুঝতে পেরেছে আমার ব্যাপারটা? উনি কি কোনোভাবে জানতে পেরেছে যে আমি আসলে ওনাকে পছন্দ করি? এরপরে দেখা যাবে একে একে সবাই মিলে নন্দিনীকে বরণ করে। সবাই মিলে নন্দিনীকে বরণ করলে তখনই তখনই দেখা যাবে নন্দিনীকে গায়ে হলুদের জন্য বসানো হয়। এরপরে সবাই ওরা মিলে নন্দিনীকে গায়ে হলুদ দিতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় নন্দিনী। এরপরে দেখা যাবে প্রাচী বলতে থাকে, সত্যি সত্যি বর্দি ভাই, হলুদ দিয়ে তোকে যা সুন্দর লাগছে না, তোকে দেখে চেনাই যাচ্ছে না যে কে এটা, সত্যি অনেক ভালো লাগছে তোকে। তখনই দেখা যাবে বলরাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখতে থাকে। এরপরে হঠাৎই কর্ণ চ্যাটার্জি হাতে তালি দিয়ে উঠলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে দেখা যাবে নন্দিনী সহ সবাই উঠে দাঁড়ালে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তা তটিনী, কাল রাতে যে বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলে আর কি কি ফাইল লোপাট করলে তা কি একটু জানতে পারি? তখনই তটিনী বলে, কি বলছেন এসব? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ, তুমি তো তুমি তো বাড়ি থেকে বেরিয়েছিলে, আমার কাছে প্রমাণ আছে, এই যে তোমার দুলটা ওখানে পড়ে গিয়েছিল তো। তখনই তটিনী বলে, তার মানে কাউকে না জানিয়ে চোরের মতো আপনি আপনি অফিসে ঢুকেছিলেন, তবে তো একটা এফআইআর করতেই হয়, একটা তো থানায় ডায়েরি করতেই হয়, তাই না? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কি বলছো এসব তুমি?
তখনই তটিনী বলে, হ্যাঁ যা বলছি একদম ঠিক বলছি। আপনি তো না জানিয়ে আমাদের অফিসে ঢুকতে পারেন না। এখন ওই অফিসটা আমার স্বামীর কাছে আগে থেকে একটা খবর ছিল, আর আপনার নিজের মুখ থেকে স্বীকারোক্তি পেয়ে এবার আমি সমস্তটা প্রমাণ করার সুযোগ পাবো। আপনাকে তো জেল হাজত খাটতেই হবে। তখনই বাবিন বলে, প্লিজ তটিনী, বাড়াবাড়ি করিস না, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। সব জিনিসের একটা একটা সীমা থাকতে পারে, একটা মাত্রা আছে, এভাবে বাড়াবাড়ি করিস না বলে দিলাম।